এনার্জি আছে সবার মধ্যে? তো রিয়েল ঘটনা একটু অন্যরকম হবেই। তো এটাও তাই, সিস্টার নিবেদিতা অমরনাথে গিয়েছিল। কার সাথে গিয়েছিল? স্বামী বিবেকানন্দের সাথে। এই যে অমরনাথ যাত্রার সেই যে অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এখানে। আমাদের লেখিকা হচ্ছেন সিস্টার নিবেদিতা। নিবেদিতার আসল নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। আচ্ছা, তিনি একজন আইরিশ বংশোদ্ভূত এবং স্বামী বিবেকানন্দের যে সমস্ত শিষ্য শিষ্যা ছিল তার মধ্যে প্রধান শিষ্যা ছিলেন আমাদের নিবেদিতা। আমাদের মূল গ্রন্থটার নাম জানতে হবে, যার একটা ছোট্ট পাঠ হচ্ছে অমরনাথ, যেটা আমরা পড়ছি। কারণ মূল গ্রন্থটা যদি হতো তাহলে তো একটা বই লেগে যেত একটা গ্রন্থের জন্য, সেটাতেও কম হয়ে যেত। তাহলে মূল গ্রন্থের নাম কি বললাম? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এই মূল গ্রন্থের পাঠ হচ্ছে অমরনাথ। আচ্ছা, এই গ্রন্থটা কবে প্রকাশ পায়? 1910 সালে। এগুলো একটু মনে রাখতে হবে কারণ প্রশ্ন আসবে। 1910 সালের ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, এটি একটি স্মৃতিচারণামূলক ভ্রমণ কাহিনী। স্মৃতিচারণামূলক কেন বলা হচ্ছে? কারণ এই অমরনাথ যাত্রায় নিবেদিতা ছিল, তার যে যা যা জিনিস মনে পড়ছে যাত্রাপথের কাহিনী সেটাই তিনি লিখেছেন এখানে। তাহলে কত সালে এই যাত্রায় তারা বেরিয়েছিল? 1898 সালে। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। এটি ছিল খোলা বাতাসে খাওয়ার সময়, খাওয়া দাওয়া চলছিল। ইন দ্য মোগল গার্ডেন্স অ্যাট আছাবল। তাহলে আছাবল একটা জায়গার নাম, সেই জায়গার একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে মোগল গার্ডেন্স। ঠিক আছে, যেমন নবদ্বীপে একটা জায়গা, তার মধ্যে একটা জায়গা হচ্ছে অ্যাথলেটিক মাঠ, ঠিক এইরকম। তাহলে কোথায় জায়গাটা, মেন জায়গাটার নাম হচ্ছে আছাবল, এবং তার যে জায়গাটা খাওয়া দাওয়া হচ্ছে সেটা হচ্ছে মোগল গার্ডেন্স, একটা উদ্যানের মতো। সেখানে স্বামীজি দ্যাট দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, যেখানে স্বামীজি হঠাৎ করে অ্যানাউন্স করলেন। কি অ্যানাউন্স করলেন? দ্যাট, যে হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, যে তিনি কোথায় যাবেন? অমরনাথে যাবে, তীর্থযাত্রীদের সাথে তিনিও অমরনাথ যাবেন। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার কন্যাকে তিনি তার সাথে নিয়ে যাবেন। তার কন্যা মানে নিবেদিতাকে বলা হচ্ছে, নিবেদিতা হচ্ছে তার কন্যা, মানে তার শিষ্যা যেহেতু, তাই তিনি কন্যা বলছেন। কাশ্মীরে কিন্তু মানে বেরিয়েছে সবাই মিলে, মানে তাদের যে একটা টিম, স্বামীজির যে একটা টিম ছিল, সেখানে কোনো একটা জায়গায় বসে একদম খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া চলছিল। হঠাৎ করে স্বামীজি বলল যে এখান থেকে তো অমরনাথ অনেক দূর নয়, তো আমরা অমরনাথ যাত্রা করব সবাই মিলে। ঠিক আছে, সাথে আমাদের নিবেদিতাও আমার সাথে যাবে। জাস্ট এইটুকু আমরা প্রথম অংশ পেলাম। তাহলে এইটুকু আমরা বলতে পারবো না ইংলিশটা? উইদিন আওয়ার লিটিল পার্টি, আমাদের ছোট দলটির মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্র্যাচুলেশন, মানে এত বেশি আনন্দের অভিনন্দন ও উচ্ছ্বাস ছিল। ফর এনি অবস্ট্যাকেল টু বি পুট, যে কোনো বাধা আসার সুযোগই ছিল না। ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, সেই ভাগ্যবান সদস্যদের পথে। দেখো, অবস্ট্যাকেল মানে বাধা। মানে স্বামীজি যখন ঘোষণা করলো যে আমরা যাব অমরনাথে, যারা সবাই ছিল তারা সবাই আনন্দে আত্মহারা। ঠিক আছে, কেউ কোনো রকম বাধাই দিল না। স্বামীজি বললো যে নিবেদিতা আমাদের সাথে যাবে, তাতেও কেউ বাধা দিল না। যে নিবেদিতা একজন মেয়ে এতগুলো মানুষের মধ্যে, এবং সে একজন বিদেশি, তো সেখানে কেউ বাধা দিল না, কারণ সবাই একটা আনন্দে আত্মহারা হয়ে গেছিল টিমটা। অ্যান্ড অ্যাডেড দাস, এবং এইভাবে সাহায্য পেয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, সাথে রাজ্যের সরকারি কর্মকর্তারাও, ইনচার্জ অফ দ্য জার্নি, যিনি মানে যারা এই যাত্রার দায়িত্বে ছিলেন। প্রিপারেশান ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি এগিয়ে চলল। ফর দিস ইউনিক এক্সপেরিয়েন্স, এই অনন্য অভিজ্ঞতার জন্য। তাহলে সবাই মিলে যাত্রাটা শুরু করবে, তো কিছু সরকারি লোকজনও দরকার যাত্রাপথের জন্য, সবাই মিলে আর কি প্রস্তুত হলো। কাশ্মীর সিমড ইন দোজ উইক, এবার আমরা পাবো কাশ্মীর কেমন দেখতে ছিল সেই সময়। দেখো, কাশ্মীর সিমড ইন দোজ উইক, ওই সময়গুলোতে মানে ওই সপ্তাহগুলোতে কাশ্মীরকে মনে হচ্ছিল কেমন? টু বি ফুল অফ পিলগ্রিমস, মানে তীর্থযাত্রীতে পরিপূর্ণ, মানে প্রচুর তীর্থযাত্রী ওই সময়টা। কাশ্মীরের এই অমরনাথ যাত্রা সারা বছর হয় না, নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমটা একদম ভরে যায়, একদম তীর্থযাত্রীতে ভরে গেছে। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল থেকে বেরোলাম। তাহলে নিবেদিতা বলছে আমরা আচ্ছাবল, ওই যে জায়গাটা থেকে সবাই বেরোলাম।
অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং ইসলামাবাদে আমাদের নৌকাগুলোতে ফিরে এলাম। মানে ইসলামাবাদ তাদের মেন জায়গা ছিল, সেইখানে তারা সবাই ফিরে এলো ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস। কারণ ইসলামাবাদের ওই জায়গা থেকে তারা অ্যারেঞ্জমেন্ট করবে, সেখান থেকে তীর্থযাত্রায় যাবে। ইসলামাবাদ পাকিস্তানের একটা অংশ, হ্যাঁ, হয়নি তখনও, ভারত ভাগাভাগি হয়নি, ঠিক আছে, তো পাকিস্তানের পার্ট, তো ইসলামাবাদ থেকে যাত্রা শুরু হবে। আচ্ছা, অ্যান্ড এভরিওয়ার উই স, এবং সব জায়গায় আমরা দেখতে পেলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, সমবেত জনাকীর্ণ দলের এগিয়ে চলা। মানে সমবেতভাবে সবাই মিলে আর কি গ্যাদার করছে এবং এগিয়ে চলেছে, সবাই আর কি তীর্থযাত্রার দিকে এগোচ্ছে সবাই। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এবং সব কিছুই কিন্তু খুব শান্ত ছিল, মানে চেঁচামেচি নয়, সবাই শান্তভাবে এগিয়ে চলেছে। অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচার্স কিউ, এবং মানে দেখতে খুব সুন্দর লাগছিল, মানে ছবির মতো। পিকচার্স কিউ মানে ছবির মতো। 2 or 3,000 পিপল, কত লোকজন, 2-3 হাজার মানুষ, উড এনক্যাম্প ইন আ ফিল্ড, একটি মাঠে তাঁবু খাটাতো, অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং ভোরের আগেই তা ছেড়ে চলে যেত, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, মানে তাদের সেখানে কোনো কিছুই চিহ্ন তিনি মানে তারা কিন্তু রাখতো না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধু তাদের রান্নার আগুনের ছাইটুকু ছাড়া। এই জায়গাটা কি পেলাম, এই যে তীর্থযাত্রা হতো একটা ছোট্ট জায়গা, সেখানে শয়ে শয়ে মানুষ বা হাজার হাজার মানুষ, তারা সব ক্যাম্প তাঁবু খাটাতো। ওখানে তো আর কোনো হোটেল নেই যে একটু হোটেলে দুরাত কাটাই, পাহাড়ি অঞ্চল, বরফ অঞ্চল, ওখানে ওরকম ফাঁকা জায়গা, ওখানে ক্যাম্প খাটিয়ে থাকতে হবে। তাহলে ছোট্ট একটা এলাকা মাঠের মতো, সেখানে সবাই ক্যাম্প করতো, তাঁবু খাটিয়ে ক্যাম্প করতো। এবং রাতের বেলা ক্যাম্প করে, মানে যাত্রাটা তো সারাদিন হতো, সন্ধ্যেবেলা ক্লান্ত হয়ে ক্যাম্পের মধ্যে সবাই রাতটা ঘুমাতো, ঘুমিয়ে ভোরবেলা আবার ক্যাম্প গুটিয়ে নিয়ে সব চলে যেত। তাই বলছে ভোরবেলায় ক্যাম্প আর থাকতো না, তখন শুধু পড়ে থাকতো ছাই, উনুনের ছাই, মানে ওখানে রান্না বান্না করে কিছু খেয়েছে, ছাই, ঠিক আছে। এখনকার দিনে ওখানে অনেক ভান্ডারা হয়, অনেক মানুষ খাওয়ায়, মানুষকে কিনে কিছু খাবার খেতেও হয় না, যারা চায় খেতে পারে, ভান্ডারা দেয় অনেকে, তো সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, দে ক্যারিড আ বাজার উইথ দেম, তারা নিজেদের সাথে একটি বাজারও নিয়ে চলতো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রতিটি যাত্রা বিরতির জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস, তাঁবু খাটানো, অ্যান্ড ওপেনিং দ্য শপস, এবং দোকানপাট খোলা, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অবিশ্বাস্য দ্রুততার সাথে এই জিনিসগুলো ঘটতো। মানে সবাই দল বেঁধে যেত, কিছু মানুষ অনেক খাবার দাবার নিয়ে এগোতো বাজারের মতো, মানে একটা বাজারও যেন তাদের সাথে যাচ্ছে, তারা যেইখানে বিশ্রাম নিত বাজারটা ওখানে খোলা হতো, যে সবাই সবার মতো খাবার দাবার কিনে ওইখানে উনুনে রান্না ফান্না করে রাত্রি যাপন করে সকালবেলা সবাই বেরিয়ে যেত, ঠিক এইরকম জিনিস চলতো। মানে সেই সময়ের তীর্থযাত্রার কথা বলা হচ্ছে, বর্তমানে নয়, বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে। এবং এই সমস্ত কিছু বলা হচ্ছে একটা দ্রুততার সাথে হতো, মানে মানুষগুলো ফট করে চলে গেল, যে শট করে ওখানটা দাঁড়ালো, দাঁড়িয়ে সবাই টেন্ট ফেন্ট বানালো, বাজার টাজার বসে গেল, সবাই কেনাকাটা করলো, সবাই মানে সিস্টেম জানে কি হবে কিভাবে হবে, মানে কোনো কিছু নিয়ে কারোর কনফিউশন নেই, মারামারি নেই, সবাই সবার মতো বসতো, হতো, সব হয়ে যেত এইরকম, একদম সিস্টেমেটিক্যালি। আচ্ছা, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, তাদের এই ব্যবস্থাপনা যেন সহজাত মনে হতো, সহজাত মানে এরকমটা যেন সবাই জানে, মানে এরমভাবেই যেন হয়। এ ব্রড স্ট্রিট উড রান, একটি প্রশস্ত রাস্তায়, ব্রড মানে চওড়া, তাহলে একটা চওড়া রাস্তা চলে যেত, থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, ক্যাম্পের এক অংশের মাঝখান দিয়ে। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই, এবং এখানে যে কেউ কিনতে পারত, ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল, অ্যান্ড রাইস, চাল। কি বুঝলাম তাহলে, ওই তাঁবু যে খাটানো হতো মাঝখান দিয়ে একটা রাস্তার মতো চলে যেত, সেখানে সবাই জিনিসপত্র বিক্রি করতো, যারা আর কি নিয়ে বেরোতো, দিয়ে এই শুকনো শুকনো এই জিনিসগুলো ওখানে বিক্রি হতো, ঠিক আছে, যেটা আমরা বুঝতে পারছি আর কি। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদারের তাঁবুটি, তহসিলদার হচ্ছে একজন মুসলিম সুদ ব্যবসায়ী বলা যায়, মুসলিম একজন ব্যবসায়ী টাইপের, তিনিও আর কি তীর্থযাত্রায় রয়েছেন স্বামীজির, ঠিক আছে। তাহলে দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদারের তাঁবুটি, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড অ্যান্ড মাই ওন অন দ্য আদার, উই জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, মানে এই যে এগুলোকে স্থাপন করা হতো একটা সুবিধাজনক জায়গায় টেন্টগুলোকে, ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার,
সন্ধ্যার আগুন জ্বালানোর জন্য, অ্যান্ড দাস হিজ নেইবারহুড, এবং এইভাবে তার চারপাশটা টেন্ডেড টু ফ্রম আ সোশ্যাল সেন্টার, একটি সামাজিক মিলন কেন্দ্রে পরিণত হতো। তাহলে এই জায়গাটায় কি পেলাম এখানে টেন্ট, তাঁবু খাটানোর কথা বলা হলো। এখানে নিবেদিতার একটা তাঁবু খাটানো হতো, আবার স্বামীজির একটা তাঁবু খাটানো হতো আলাদা, আর একটা যে তহসিলদার তারও তাঁবু খাটানো হতো। তাহলে তাঁবুগুলো এমনভাবে খাটানো হতো যে তহসিলদারের তাঁবুটা এখানে খাটানো হলো, স্বামীজিরটা এখানে, নিবেদিতারটা এখানে, এবং মাঝখানে এমন একটা প্লেস রাখা হতো যেখানে আগুন ধরিয়ে সবাই মানে আগুনের যেন ইয়েটা পায়। ঠিক আছে, ঠিক এইরকম একটা পরিবেশের কথা এখানে বলা হচ্ছে। এই তাঁবুগুলো অনেকে নিয়ে যায়, আবার ওইখানে পাওয়া যায়, ওইখানকার লোকরা তাঁবু খাটিয়ে দেয়, তার জন্য ওরা টাকা নেয়। ঠিক এই রকম যাত্রাগুলো হতো। তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার মতো আছে, আগের অংশ থেকেও প্রশ্ন আসার মতো আছে যে কি কি জিনিস বিক্রি হতো, খাবারগুলোর নাম বলা হলো। তারপরে এখানে টেন্ট, কার টেন্ট কোথায় থাকতো, তহসিলদারের টেন্টটা মিডিলে থাকতো, তার এক পাশে স্বামীজি আর এক পাশে নিবেদিতা। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। আর একটা লাস্টে আমরা কি পেলাম, যে একটা সামাজিক মিলন কেন্দ্রে পরিণত হতো, মানে যেখানে স্বামীজির টেন্টটা তৈরি হতো এটা একটা সামাজিক এলাকার মতো হয়ে যেত, মানে বহু মানুষ ওই জায়গাটাতে ভিড় করতো, যেহেতু স্বামীজি ওখানে এসছে। স্বামীজি তখন ফেমাস হয়ে গেছে, চারিদিকে স্বামীজির ধর্ম নিয়ে বিভিন্ন বক্তৃতা শুনে সবাই স্বামীজির ফ্যান হয়ে গেছে, যারাই শুনতো স্বামীজির ওই জায়গাটায় ভিড় করতো। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস, সেখানে শত শত সন্ন্যাসী ছিল। অফ অল অর্ডার্স, সব সম্প্রদায়। দেখো অর্ডার্স মানে এখানে সম্প্রদায়, আমাদের বুঝতে হবে, কিন্তু আমরা কিন্তু নর্মাল বাচ্চাদের মতো টেক্সট পড়লে হবে না। তোরা বলি অর্ডার মানে অর্ডার অনুযায়ী, এরকম না, এখানে অর্ডার মানে সম্প্রদায়কে সেন্স হিসেবে বোঝানো হচ্ছে, যে সব সম্প্রদায়ের শয়ে শয়ে সব সন্ন্যাসীরা ছিল। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের টেন্টগুলো কেমন ছিল, গেরুয়া কালারের। সাম নো লার্জার দ্যান আ গুড সাইজড আমব্রেলা, মানে একটা ভালো সাইজের, মানে বড় সাইজের ছাতার থেকে বড় টেন্টগুলো হতো না, মানে এখানে বলতে যে টেন্টের সাইজ খুব একটা বড় ছিল না। একটা ছাতার আর কত বড়ই বা হয়, যত বড় একটা ছাতা হতে পারে বড় ছাতাগুলো, সেই রকম ওই রকম সাইজের একটা টেন্ট তৈরি করা হতো। তাহলে এখানেও প্রশ্ন হতে পারে টেন্টগুলোর সাইজ নিয়ে, ঠিক আছে। অ্যান্ড অ্যামংস দিস, এবং এসবের মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীজির প্রভাবকে মনে হতো চৌম্বকীয়। ওই যে ম্যাগনেটিক মানে চৌম্বকীয়, মানে স্বামীজি যেন সবাইকে আকর্ষণ করছে, সবাই স্বামীজির টেন্টের কাছে আসার চেষ্টা করছে। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে যারা বেশি বিদ্বান ছিল, সোয়ার্মড অ্যাবাউট হিম, তারা তার চারপাশে কি করতো, ভিড় করতো। এই যে সোয়ার্মড মানে কি, ঝাঁকে ঝাঁকে, তাহলে তার চারপাশে সবাই ঝাঁকে ঝাঁকে ভিড় করতো, মানে যারা একটু বেশি জ্ঞানী ব্যক্তি ছিল তারা বেশি ভিড় করতো। জ্ঞানী ব্যক্তিরা তো আরও জ্ঞান নিতে চায়, অজ্ঞানী ব্যক্তিরা অত তাদের জ্ঞানের কোনো খিদে থাকে না, তাদের কাছে স্বামীজির কোনো ভ্যালু নেই। কিন্তু যারা প্রপার এডুকেটেড তাদের কাছে স্বামীজি অন্যরকম ছিল। আচ্ছা, অ্যাট এভরি হল্টিং প্লেস, মানে প্রতিটি, হল্টিং মানে বিরতি, তাহলে প্রতিটি যাত্রা বিরতির জায়গায়, ফিলিং হিজ টেন্ট, তার তাঁবু ভরিয়ে তুলতো। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং কথোপকথনে রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং কথোপকথনে মগ্ন থাকতেন। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, মানে সারাদিন ধরে, মানে দিনের পুরোটা সময় ধরেই এই কথাবার্তা চলতো। তাহলে এই জায়গাটা কী পেলাম, যে স্বামীজির টেন্টের সামনে সবাই এসে ভিড় করতো, কেউ একটু অন্যদিকে মনটা নিয়ে যাস না, শুরুতে যেমন মনটা ছিল এখনও সেম থাকতে হবে। সবাই এসে বলিস না প্রথমটা পড়বো, প্রথম দিকে মন ছিল সবার, এখন একটুখানি হালকা হয়ে যাচ্ছে, এখনই নিজের মনটাকে ধরতে হবে। মন তো চলে যাওয়ার জিনিস, হইতে গেছে, একটা পেজ পড়ে ফেললাম, আর একটা পেজ, একটুখানি নিজেকে শান্ত করতে হবে, কারণ মন তো চলে যাবে। মন বলছে অনেক হয়ে গেছে বাবা, এবার যা, তো মনকে যেতে দিলে হবে না। তো যাই হোক, লাস্টের জায়গাটা কী পেলাম, যে সারাদিন ধরে স্বামীজির টেন্টে, মানে স্বামীজি যে টেন্টটা কাটাতো ওইখানে অনেক লোকজন যেত, স্বামীজির টেন্টের মধ্যে ভিড় করতো, সবাই স্বামীজির থেকে বিভিন্ন জিনিস শুনতে চাইতো। দ্য টক অন দেয়ার সাইড, তাদের দিকের আলোচনাগুলো হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি আমাদের পরে বলেছিলেন। মানে এই যে ভেতরে গিয়ে লোকগুলো স্বামীজির সাথে কী কথাবার্তা বলতো, স্বামীজি এই কথাগুলো পরে নিবেদিতা এবং আরও কিছু যেমন শিষ্য শিষ্যা ছিল যেগুলো স্বামীজির খুব কাছের ছিল, তাদেরকে স্বামীজি বলতো যে এদের সাথে কি কথা হলো। হ্যাড বিন অল অফ শিবা, সবটাই ছিল শিবকে নিয়ে, মানে স্বামীজি বলতো নিবেদিতাকে, তাদের আলোচনার মানে বিষয়বস্তু টপিকই ছিল মহাদেব, কারণ সবাই তো মহাদেবকেই দর্শন করতে যাচ্ছে, তাহলে শিবকে নিয়েই তারা আলোচনা করতো। এখান থেকেও প্রশ্ন আসবে, আলোচনার টপিক কী ছিল,
শিভা, অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা তার সাথে গুরুত্ব সহকারে আপত্তি বা তর্ক করতেন। মানে যারা স্বামীজির কাছে আসতো এই সব বিষয় নিয়ে আলোচনা করতে, তারা কিছু ক্ষেত্রে কিন্তু সিরিয়াসলি, কিছু লোক, সবাই নয়, স্বামীজির সাথে কিন্তু একটা তর্কও করতো মাঝে মধ্যে কিছু কিছু টপিক নিয়ে। যখন টপিক সিরিয়াস হয়ে যেত হতো। হোয়েন হি হ্যাড ইনসিস্টেড অকেশনালি, যখন তিনি মাঝে মাঝে জোর দিয়েছিলেন, ইনসিস্ট মানে জোর দেওয়া, জোর দিয়েছিলেন অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, তাদের মনোযোগ আকর্ষণ করতে, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, মানে তাদের চারপাশের পৃথিবীর প্রতি। মানে এখানে বলতে হয় যে স্বামীজির সাথে তারা যখন কথাবার্তা বলতো সন্ন্যাসীরা, তখন স্বামীজি মাঝে মাঝে মধ্যে তাদের একটুখানি অ্যাটেনশনটা পরিবর্তনের জন্য তাদের নিজের জীবন সম্বন্ধে একটুখানি তাদের মনটাকে ঘোরানোর চেষ্টা করতো সন্ন্যাসীদের, যে তোমরা তোমাদের লাইফস্টাইল, তোমাদের পরিবার, এই সমস্ত নিয়ে কিছু ঘোরানোর চেষ্টা করতো স্বামীজি চালাকি করে। কিন্তু ওই সন্ন্যাসীগুলো তখন খুব রেগে যেত। একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যেরকমটা ভাবছি সেইখানে এরকম একটা বিষয় আর কি এখানে। আচ্ছা, ইভেন ফরেইনার্স, তাহলে আলোচনার মধ্যে যা যা চলছে এখন কিন্তু আমরা সেইগুলো পাবো। আচ্ছা, ইভেন এমনকি ফরেইনার্স, বিদেশিরাও, দে আর্চড ওয়ার মেন, যে তারা জোরালোভাবে বলতেন যে বিদেশিরাও তো মানুষ। এই যে আলোচনায় সন্ন্যাসীরা বলতো বিদেশিরাও তো মানুষ, আমরা যেমন মানুষ বিদেশেরাও তো মানুষ। তাহলে হোয়াই মেক সাচ ডিস্টিংশনস, তাহলে কেন এই ধরনের পার্থক্য করা হবে বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, এবং স্বদেশ এবং বিদেশের মধ্যে? আমরা যে স্বদেশ বিদেশ বলি, কি স্বদেশে আমরাও যা ওরাও তো তাই, তাহলে আমরা কেন এত পার্থক্য করি? সবাই তো আমরা একসাথেই থাকবো, স্বদেশ বিদেশের পার্থক্য আর কি? ডিস্টিংশন, ডিস্টিংশন মানে পার্থক্য। তাহলে স্বদেশ বিদেশ নিয়ে এত কেন পার্থক্য, আমরা তো সবাই মানুষ। নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, অথবা তাদের অনেকেই বুঝতে পারেননি, দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি, তার ভালোবাসা এবং সহানুভূতির উষ্ণতা, ফর মহামেডানিজম, মানে ইসলাম ধর্মের প্রতি। মহামেডান বলে না ইসলামদের, যে তারা এইসব হিন্দু সব সন্ন্যাসীরা, তারা স্বামীজির সাথে কথা বলতে আসতো, তো তারা অনেকেই বুঝতে পারতো না স্বামীজির কিন্তু হিন্দুদের মতো মুসলিম ভাইদের প্রতিও একই রকম ভালোবাসা ছিল। স্বামীজি কিন্তু ভেদাভেদ করতো না, কিন্তু কঠোর যারা সন্ন্যাসী টাইপের হিন্দুদের, তারা কিন্তু মুসলিমদের দেখতে পারে না। কারণ হিন্দু ভগবান, মানে হিন্দুদের মেন যে মানে দেবতা হিসেবে যাকে গরুকে মানা হয়, ওরা তাকে কি করে, বলি দেয়, তাই না মুসলিমরা? তাহলে মুসলিমদের খুব একটা ভালোভাবে কিন্তু হিন্দু বড় বড় মানে জ্ঞানী ব্যক্তিরা কিন্তু ঠিকঠাকভাবে নেয় না। কিন্তু স্বামীজির কাছে এরকম ভেদাভেদ ছিল না, স্বামীজি এই মহামেডানদেরকেও একই রকমভাবে ভালোবাসতেন। দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইন্স, এই একই রকম পরলৌকিক মানসিকতা, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল, যা স্বদেশ ও বিদেশকে অভিন্ন করে তুলেছিল। অভিন্ন মানে যেখানে কোনো ভিন্নতা থাকবে না, মানে তারা একদিকে বলছে স্বদেশ বিদেশ বলে আলাদা নেই, সবাই তো এক, আমরা মানুষ। আবার তারাই বলছে অলসো প্রিভেন্টেড দি সিম্পল সোলস, তাও এই সরলপ্রাণ মানুষদের, এই সরলপ্রাণ মানুষদের মানে সরল মানুষদের বাধা দিয়েছিল ফ্রম ফর্মালি কনসিভিং আ ইউনিটি, মানে আনুষ্ঠানিকভাবে এমন একটি ঐক্য কল্পনা করতে, ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান, যেখানে হিন্দু এবং মুসলমান, ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, কেবলই দুটি প্রতিদ্বন্দ্বী উপাদান ছিল। দেখো এরা বলছে যে স্বদেশ বিদেশ ভেদাভেদ কেন, আমরা সবাই মানুষ। আবার এরাই আবার বলছে হিন্দু মুসলিমের মধ্যে, এরা মুসলিমরা যা খারাপ আমাদের সাথে করেছে, তাদের সাথে আমাদের এত ভালোভাবে তাদেরকে নেওয়া উচিত নয়, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে রয়েছে। মানে এই মানুষগুলো যারা কথা বলছে স্বামীজির সাথে, তারা কিন্তু দুরকম জিনিস বলছে। কি বলছে তারা আরও দেখো, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর গুড, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর গুড ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড, ড্রেঞ্চড মানে ভিজে গেছে, তাহলে পাঞ্জাবের মাটিটা ভিজে গেছে, কিসে ভিজে গেছে, ভিজে গেছে রক্তে, অফ দোজ হু হ্যাড ডাইড ফর দ্য ফেইথ, তাদের যারা ধর্মের জন্য প্রাণ দিয়েছে। মানে তারা বলছে হিন্দু মুসলিমদের মধ্যে একটু ভেদাভেদ আমাদের রাখতে হবে, কারণ মুসলিমরা আমাদের সাথে অন্যায় করেছে। কারণ পাঞ্জাবের বিষয়টা আমরা জানি কি না জানি না, পাঞ্জাবের একটা পার্ট পাকিস্তানে রয়েছে, পাঞ্জাবের একটা পার্ট ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে। যখন দেশ ভাগাভাগি হয়, মানে পাকিস্তান ভারত হওয়ার অনেক আগেই, মানে ওই সময় আর কি, যাই হোক, পাঞ্জাবের একটা পার্ট পাকিস্তানে চলে যায়। এখন ওই পার্টে যে সমস্ত হিন্দুরা বাস করতো,
মুসলিমরা তখন বলেছিল তোমরা ওই ভারতে চলে যাও, এখানে থেকো না। এবার তারা বলছে আমরা আর কোথায় যাও, আমাদের বাড়িঘর কই, আমাদের তো এটাই বাড়িঘর। তাহলে বলছে তো যদি এখানে থাকতে হয় তাহলে আমাদের মতো মুসলিম হতে হবে, গরুর মাংস খেতে হবে, মুসলিম ধর্ম অবলম্বন করতে হবে। তো কিছু মানুষ যারা ধর্ম অবলম্বন করেছে তারা বেঁচে গেছে, যারা করেনি তারা ওখানে প্রাণ দিয়েছে, মানুষ মারামারি হয়েছে হিন্দু মুসলিমদের, মানে রক্ত বন্যা বইছে পাঞ্জাবের ওই সময়। যদি আমরা একটু ভিডিও সিনেমা টিনেমা দেখি সেই সময়কার বুঝতে পারবো যে কত দাঙ্গা হয়েছিল। তো তাই বলছে যে এই মুসলিমরা আমাদের হিন্দুদের ভাই বোনদের তো অনেক রক্তফক্ত নিয়েছে, ওইখানে খুন টুন করেছে। আচ্ছা, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস, মানে এখানে অন্তত তিনি যেন চর্চা করেন, আর ন্যারো অর্থোডক্স, একটি সংকীর্ণ রক্ষণশীলতা। মানে এই অর্থোডক্স মানে একটা সংকীর্ণতা, মানে এখানে বলতে যাচ্ছে স্বামীজি যেন এই জায়গাটাতে একটু হলেও মানে ভাবে যে কিভাবে মুসলিমগুলো হিন্দুদের ওপর অত্যাচার করেছিল, তাই এই জায়গায় একটুখানি হিন্দুদের দিকে টান নেওয়া উচিত। ইন অ্যান্সার টু দিস, এবার স্বামীজিকে তারা এইসব বলার পর স্বামীজি কি বলছে দেখো, ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকাম, আচ্ছা স্বামীজি তো হিন্দু মুসলিম সবাইকে একভাবেই নিত, ঠিক আছে। ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট, মানে এমন একজন মানুষের মতোই যিনি আসলে ছিলেন অ্যান অ্যানাক্রনিজম অব দ্য ফিউচার, মানে ভবিষ্যতের এক অগ্রগামী ব্যক্তিত্ব। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, স্বামীজি সেই বাস্তবসম্মত ছাড়গুলো দিয়েছিলেন, অব দ্য মোমেন্ট, সেই মুহূর্তের জন্য, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিস লাভ ফর দ্য ব্রেদার্ন, যা এই ব্রেদার্ন মানে ভাইদের বলা হচ্ছে, যা ভাইদের প্রতি তার ভালোবাসার একটা প্রকাশ ঘটত। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস, এবং তার আদর্শগুলোকে তাদের মনে গভীরভাবে গেঁথে দিত। উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিমেন্স, আরও বেশি শক্তি এবং তীব্রতার সাথে। তাহলে এই জায়গাটা আমরা কি বুঝলাম, এই জায়গাটা স্বামীজি কিন্তু একটু বলল যে আমার কাছে সবাই সমান, এই জায়গাটাই তিনি এখানে তুলে ধরলেন। এবং তার ওই উক্তিটা সেই সময় ঠিক ভবিষ্যৎ উক্তির মতো ছিল। আজ থেকে হয়তো 100 বছর 200 বছর পর সবাই অনেকে ভুলে যাবে যে হিন্দু মুসলিমের দাঙ্গা হয়েছিল, তখন সবাই এক 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 হয়ে যাবে। কিন্তু বর্তমানে কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনার রেস তো মানুষের মধ্যে থাকে, তখনের জন্য এই কথাগুলো ঠিকঠাক ছিল না, কিন্তু স্বামীজি যেটা বললো সেটা তখনের জন্য ঠিক না হলেও কয়েকশো বছর পরে এই কথাটাই আসল কথা হবে যে একসাথে থাকা উচিত, হিন্দু মুসলমানদের ঝগড়া ঝামেলা করা উচিত নয়। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, কিন্তু যখন তিনি তার এই উত্তপ্ত আলোচনার গল্প বলেছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, তখন বিদেশি মনটি, মানে বিদেশি মনটি মানে এখানে বলা হচ্ছে নিবেদিতা, তো নিবেদিতা তখন না করে পারল না। উইথ সাম অ্যামিউজমেন্ট নোটিসিং দ্য প্যারাডক্স, মানে কিছুটা কৌতুকের সাথে একটা বৈপরীত্য যেটা তিনি লক্ষ্য করেছিল সেটা না উল্লেখ করে তিনি পারলেন না। দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, যে স্বয়ং তহসিলদার, অ্যান্ড মেনি অফিসার্স, এবং আরও কিছু অফিসার, অ্যান্ড সার্ভেন্টস অব দ্য পিলগ্রিমেজ, মানে ওই তীর্থযাত্রার দলের মধ্যে তহসিলদার ছিল এবং আরও কিছু মুসলিম অফিসার ছিল, তারা সবাই কী করেছিল, মানে তারা সবাই কী ছিল, হ্যাড বিন মুসলিম ছিল। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেকশন, এবং কেউ আপত্তি করার কথা স্বপ্নেও ভাবেননি, টু দেয়ার এন্টারিং দ্য কেভ, তাদের গুহায় প্রবেশ করার ব্যাপারে, উইথ দ্য হিন্দু ওরসিপার্স, হিন্দু উপাসকদের সাথে, অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রীন, শেষ পর্যন্ত যখন পবিত্র তীর্থস্থানে পৌঁছানো গেল। মানে এই যে তীর্থযাত্রায় মুসলিমরা তো হিন্দুদের সাথে যায়, মুসলিমরা বিভিন্ন কাজ করে ওখানে, অনেকে ওই সিঁড়ি ভেঙে ওপরে যেতে পারে না, তাদেরকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়, বা বিভিন্ন ক্ষেত্রে খাবার দাবার হোক, বিভিন্ন ক্ষেত্রে মুসলিমরা তাদের নিজের রুজি রোজগারও হয় এবং তীর্থযাত্রায় হেল্পও করে, এবং তারা একদম আলটিমেট চূড়া পর্যন্ত কিন্তু মানে যেখানে মহাদেব রয়েছে সেই পর্যন্তও তারা যায়, তাহলে মুসলিম হয়ে তারা কিন্তু ঢুকছে। তো এই নিয়ে কেউ কিন্তু কোনো রকম মানে বিরোধ করেনি, হিন্দু লোকগুলো যারা তীর্থযাত্রায় যাচ্ছে যে মুসলিম এরা কেন যাবে, এরা আমাদের গরুকে খেয়ে নেয়, এরা আমাদের এর মধ্যে কেন যাবে, সেই সমস্ত কোনো বিরোধ কিন্তু এখানে হয়নি। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ড ইনডিড, তহসিলদার পরে এসেছিলেন সত্যি, উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুর সাথে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী, স্বামীজির কাছে আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার অনুরোধ দিয়েছিলেন, অ্যাজ ডিসাইপেল, শিষ্য হিসেবে। মানে এই মুসলিমেরা
তহসিলদার এবং তার কিছু বন্ধুবান্ধব পরবর্তীকালে স্বামীজির কথায় অনুপ্রাণিত হয়ে স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে তারা এসেছিল। তারা মুসলিম হয়েও স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে এসেছিল। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড, এবং এর মধ্যে কেউ খুঁজে পাননি বলে মনে হলো, এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, অসঙ্গতি এবং আশ্চর্যজনক কিছু। তাহলে এই যে তারা এই জিনিসটা করলো, যে এই মুসলিমগুলো তার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে আসছে, বাকিরা দেখেও ছিল হয়তো, কিন্তু কেউ এর বিরোধী কোনো কথা বললো না। মানে একটা ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম নিয়ে কারোর কোনো রকম ভেদাভেদ ছিল না। যতই হিন্দু সেই তীর্থযাত্রীর লোকজন ছিল, মুসলিম কিছু ছিল, সবাই যাচ্ছে, কারোর কোনো কমপ্লেন সেরকম ছিল না, যেহেতু হিন্দু তীর্থযাত্রার উদ্দেশ্যে। তো এখানে আমাদের প্রথম পার্ট শেষ হলো।